দেখেন প্রথমে আসেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কম্পোনেন্ট হচ্ছে তিনটা। একটা হচ্ছে প্ল্যানিং প্রসেস, ডিসিশন মেকিং প্রসেস, আর একটা হলো কন্ট্রোল প্রসেস। ঠিক আছে? এর আগে আসেন কস্ট অ্যাকাউন্টিং কি। কস্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং বেসিক্যালি বলতে কি বোঝায় বলেন তো দেখি, কি বুঝেন কস্ট অ্যাকাউন্টিং বলতে? বলেন। হোয়াট ইজ কস্ট অ্যাকাউন্টিং? কস্টিং, কস্ট অ্যাকাউন্টিং হচ্ছে একটা টেকনিক যেটার মাধ্যমে কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট অর সার্ভিসেস পার ইউনিট কস্ট কত হবে সেটা আমরা জানতে পারি, দ্যাট ইজ দ্য কস্ট অ্যাকাউন্টিং। তাই তো? ঠিক আছে? জি স্যার। মানে কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট অর সার্ভিসের আপনার ওই কস্টিং কত হবে, এটা প্রডিউস করতে আপনার খরচ কত হবে, এটা জানার জন্য আমরা যে টেকনিক গুলো অ্যাপ্লাই করি সেটাকে বলা হচ্ছে কি কস্ট অ্যাকাউন্টিং। তার মানে কি, কস্ট অ্যাকাউন্টিং আপনাকে কি ডেটা দিচ্ছে, ডেটা। এই ডেটাকে আপনি ইনফরমেশন হিসাবে ইউজ করবেন কোথায়? কস্ট অ্যাকাউন্টিং আপনাকে ডেটা দিবে, আপনি এটাকে ইনফরমেশন হিসাবে ইউজ করবেন কখন? কে করবে এটা? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তার মানে কস্ট অ্যাকাউন্টিং এর সেকেন্ড স্টেপই হচ্ছে কি আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সো এখন দেখেন এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আপনার ফেজ হচ্ছে তিনটা। ওয়ান, প্ল্যানিং প্রসেস। টু, ডিসিশন মেকিং প্রসেস। এন্ড লাস্ট ওয়ান, কন্ট্রোলিং প্রসেস। প্ল্যানিং প্রসেস, প্ল্যানিং হচ্ছে কি, আপনি আপনি এই বছরে ধরেন আপনার সেলস টার্গেট হচ্ছে 100 কোটি টাকা। আপনি 100 কোটি টাকা কি আপনি একটা প্ল্যানিং করলেন যে এই বছরে আমরা 100 কোটি টাকা আমরা সেল করব। লাস্ট ইয়ারে ছিল এটা 75 কোটি টাকা, এই বছর আমরা 100 কোটি টাকা কি আমরা একটা প্ল্যান করলাম। প্ল্যানিং প্রসেস। এখন এই যে প্ল্যানিং এর একটা প্রসেস আছে, যে আমরা হুট করে খালি প্ল্যান করে ফেলবো তা কিন্তু না। ঠিক আছে? এখানে শর্ট টার্ম প্ল্যান আছে, লং টার্ম প্ল্যান আছে, অবজেক্টিভ আছে, এগুলি সবকিছু। এক্সটার্নাল এনভায়রনমেন্ট, আপনার শর্ট অ্যানালাইসিস আছে। শর্ট মানে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এগুলি সবকিছু অ্যানালাইসিস করে আমরা একটা প্ল্যানিং স্টেজে আমরা একটা ডিসিশন নিলাম যে এই বছরে কোম্পানি আমরা কি 100 কোটি টাকা সেল করব। ওকে, এটা হলো প্ল্যানিং। আমাদের একটা প্ল্যান হলো 100 কোটি টাকা সেল করব। এখন আমরা ডিসিশন মেক করবো এটার উপর বেসিস করে। আমাদের প্ল্যান হলো 100 কোটি টাকা সেল করা। আমরা আমাদের বিভিন্ন ধরনের গোলস, অবজেক্টিভ এবং অল্টারনেটিভ গুলি, হ্যাঁ, বিভিন্ন অল্টারনেটিভ আমরা চেক করে আমরা বেস্ট অল্টারনেটিভ যেটা আছে সেটাকে আমরা নিলাম, নিয়ে কনসিডার করে আমরা এই বছরে ডিসিশন নিলাম যে ওকে আমরা 100 কোটি টাকায় সেল করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সো দেখেন প্ল্যানিং ছিল 100, ডিসিশনে নিলেন কি 100। এখানে ডিসিশনে আর কোনো আপনি বললেন নাই, 100 কোটি টাকাই আর কি আপনি নিলেন। এখন এই 100 কোটি টাকা আমরা 6টা মেট্রোপলিটন সিটি আছে, বিভাগীয় সিটি আছে, এখানে ধরেন আমরা ধরলাম 60 কোটি টাকা, আর বাকি আদার দেন দ্যাট আমরা 40 কোটি টাকা সেল করব। এটা আমরা একটা ডিসিশন নিয়ে নিলাম। সো এটার উপর বেস করে এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট মান্থ আমরা যদি এক বছরে যদি 100 কোটি টাকা হয়, প্রতি মাসে আসতেছে হলো 8.5 কোটি টাকা করে, তাই তো? সো ফার্স্ট মান্থ পর আমরা দেখলাম আমাদের অ্যাকচুয়াল সেল হয়েছে কত, 7 কোটি টাকা। তার মানে আমাদের টার্গেট ছিল 8.5 কোটি টাকা পার মান্থ সেল করা, বাট এট দ্য এন্ড অফ দ্য মান্থ, ফার্স্ট মান্থ, আমরা দেখলাম আমাদের সেল হয়েছে কত, অনলি 7 crore টাকা। এখন এই যে 1,50,00,000 টাকা আমাদের কম সেল হয়েছে, আমরা দেখলাম কি আমাদের চিটাগাঙে সবচেয়ে কম সেল হয়েছে, কারণ এখানে একটা ঝড় ছিল, টর্নেডো ছিল, টর্নেডো হওয়ার কারণে আমাদের এখানে যে টার্গেটেড সেল ছিল যা, তার কি আপনার 50% অ্যাচিভমেন্ট হয়েছে। দ্যাটস ওয়াই আপনার চিটাগাং এবং বরিশাল রিজনে কি আপনার সেলটা একটু কম আসছে। ঠিক আছে?
সো এখানে সেল কম আসছে। এখন এই সেলটা কম আসার কারণে আমাদের বেস্ট অল্টারনেটিভ, আমাদের কারেক্টিভ অ্যাকশন কি থাকবে? কারেক্টিভ অ্যাকশন হলো আমরা এই 1.5 কোটি টাকা সেল বাকি যে 11 মাস আছে এটা থেকে আমরা স্প্রেড করে দিব, ওভার দ্য মান্থ আমরা কি স্প্রেড করে দিব, যাতে আমাদের 100 কোটি টাকা কি আমাদের সেলটা অ্যাচিভ হয়। অথবা যদি দেখি 1.5 কোটি টাকা কি আমরা আর কালেকশন অথবা সেল করতে পারবো না, তাহলে আমাদের যে 100 কোটি টাকা যে টার্গেটটা ছিল সেটাকে 1.5 কোটি টাকা কমায় নিয়ে এসে আমরা কি এটা টার্গেট সেট করবো, রিভাইজ টার্গেট আমরা সেট করব 98.5 crore টাকা হচ্ছে আমাদেরকে রিভাইজ টার্গেট। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। সো এই Sir. হচ্ছে Yes, কি sir. আমাদের ডিসিশন মেকিং প্রসেস, আমাদের প্ল্যানিং প্রসেস, ডিসিশন মেকিং প্রসেস এবং হচ্ছে কি লাস্ট অফ অল কন্ট্রোলিং প্রসেস। এই হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর পার্ট। এখন আসেন কস্ট অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি বলেন তো? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলতে বেসিক্যালি কি এক বছরের যে অ্যাকাউন্টসটা হয় সেটাকে বোঝায়। সো এখানে দেখেন, তার মানে আমি অলরেডি বলে ফেলছি একটা টাইম স্প্যান আছে। এখানে টাইম স্প্যানটা কিরকম? বেসিক্যালি 1 ইয়ারের জন্য হয়, আমরা এক বছরের জন্য কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি। ঠিক আছে? আর কস্ট অ্যাকাউন্টিং এর কি এরকম কোন টাইম পিরিয়ড আছে? আছে? No, sir. So time span applicable in case of financial accounting, but in case of cost accounting there is a no defined time frame, right? ঠিক আছে? ঠিক আছে? Yes, sir. Statutory legal requirement, financial accounting এর কি কোনো legal requirement আছে? Yes, sir. Sir. Yes, স্যার You have to আছে। close your accounts, you have to close your accounts within the accounting period, তাই তো? আপনার অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে কি আপনার অবশ্যই কি অ্যাকাউন্টস ক্লোজ করতে হবে, এবং এক বছরের অ্যাকাউন্ট যেটা আছে সেটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনুযায়ী 120 দিনের মধ্যে কি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আপনার সাবমিট করতে হবে। এবং আর যে এক্সপার হ্যাঁ ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট সেখানেও একটা প্রভিশন আছে, এবং এই সার্টেন টাইম ফ্রেমের মধ্যে আমাদের কি অবশ্যই কি অ্যাকাউন্টস আমাদের বিভিন্ন রেগুলেটরি অথরিটির কাছে আপনার সাবমিট করতে হবে। সো এখানেও কি একটা স্ট্যাটুটরি লিগ্যাল রিকোয়ারমেন্ট আছে, বাট ইন কেস অফ কস্ট অ্যাকাউন্টিং এরকম কোনো লিগ্যাল রিকোয়ারমেন্ট আছে? No, sir. নো। ওকে, ফরম্যাট, এখানে কি কোনো ফরম্যাট আছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ? জি স্যার। Yes, sir. হোয়াট টাইপ অফ ফরম্যাট? যদি এটা Sir, লিস্টেড I have কোম্পানি হয়, যদি এটা লিস্টেড কোম্পানি হয় তাহলে আইএফআরএস 1 অথবা আইএস 1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তাই তো? সেই অনুযায়ী কি জি স্যার। আমাদের এটা প্রিপেয়ার করতে হবে। যদি ব্যাংকিং কোম্পানি একটি হয়, ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট হয় বিআরপিটি 14। যদি এটা লিস্টেড কোম্পানি না হয়ে জাস্ট লিমিটেড কোম্পানি হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাহলে শিডিউল 10 অনুযায়ী, তাই তো? নাকি টপসিল 10 অনুযায়ী? ঠিক আছে, টপসিল 10 অনুযায়ী কি না 14 কোম্পানি একটা কততে বলা আছে? তফসিল 10 মনে বলা আছে। হ্যাঁ, এই অনুযায়ী কি আমাদের অ্যাকাউন্টিং মানে বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করতে হবে। কিন্তু কস্ট অ্যাকাউন্টিং কি এরকম কোন কি ফরম্যাট আছে? no, sir. নো স্যার। ওকে, নাই। তারপরে আসেন ফোকাস। এখানে অল নাম্বার কি এক বছরেরটা কি একসাথে কনসোলিডেট করা হয়, আর কস্ট অ্যাকাউন্টিং কি এক বছরের কোনো ডাটা কি কনসোলিডেট করা হয় না। এখানে পার ইউনিট প্রোডাক্ট অথবা সার্ভিসের কত খরচ হবে সেটা শুধু কি বের করা হয়। টাইপস অফ ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ অলওয়েজ কি মনিটারি ইনফরমেশন আছে, নন মনিটারি আইটেম কখনো কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে কিন্তু আসে না। বাট ইন কেস অফ কস্ট অ্যাকাউন্টিং মনিটারি এবং কি নন মনিটারি দুইটাই আসবে, তাই না? ইউজেস, Yes, sir. এখানে কি অ্যাসেট লায়াবিলিটি আর রেকর্ডেড অন হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট। আর কস্ট অ্যাকাউন্টিং এ কি এটা হিস্টোরিক হতে পারে, প্রেজেন্ট হতে পারে, অথবা কি ফিউচার হতে পারে, হোয়াটএভার, যে কোনো একটা হতে পারে। মানে এটা কোন স্পেসিফিক কোনো নিয়ম নাই, এটা হিস্টোরিক হতে পারবে না, এটা প্রেজেন্ট হতে হবে, এটা ফিউচার হতে পারবে না, এরকম কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই। কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি অলওয়েজ কি হিস্টোরিক্যাল।
এই হচ্ছে কি, আরেকটা হচ্ছে বড় পার্থক্য হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে এক্সটার্নাল ইউজের জন্য, আর কস্ট অ্যাকাউন্টিং হচ্ছে কি ইন্টারনাল ইউজের জন্য। ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা প্রিপেয়ার করা হয়। ঠিক আছে? সো আমরা কি মোটামুটি বুঝেছি? বুঝেছি? জি স্যার। জি স্যার। যদি কারো কোনো কনফিউশন থাকে বলতে পারেন। হুম? কারো কোনো কনফিউশন? না স্যার। ওকে, তারপরে আসেন কস্ট অবজেক্ট, কস্ট ইউনিট। কস্ট অবজেক্ট, কস্ট ইউনিট। কস্ট অবজেক্ট দেখেন, আমরা বিভিন্ন পারপাজে কি আমরা খরচ করে থাকি। কোন একটা পার্টিকুলার প্রোডাকশন পারপাস হতে পারে, হ্যাঁ, অথবা কোন একটা সার্ভিস হতে পারে। এখন দেখেন, ধরেন আমরা এসএপি সফটওয়্যার প্রডিউস করতেছি, হ্যাঁ, তাহলে এসএপি হচ্ছে কি একটা কস্ট অবজেক্ট। আর যখন আমরা এটা পার ইউনিটে কনভার্ট করব, যে পার ইউনিট এসএপি এর জন্য খরচ কত হবে, এটাকে বলা হয় কস্ট ইউনিট। ধরেন গার্মেন্টস এর বিভিন্ন ধরনের ইউনিট থাকে, শার্ট, প্যান্ট, হ্যাঁ, সোয়েটার, ডেনিম, এটসেট্রা। জিন্স বলি আমরা, ডেনিম যেটা। হ্যাঁ, এখন দেখেন, যদি আমরা শার্ট বলি তাহলে এটা একটা হচ্ছে কস্ট অবজেক্ট। যদি আমরা বলি পার ইউনিট শার্টের প্রাইস কত, কত বা খরচ কত, তাহলে এটাকে বলা হবে কি কস্ট ইউনিট। প্যান্টের ক্ষেত্রে সেম, পার ইউনিট প্যান্ট কস্ট ইউনিট। আর যদি আমরা বলি প্যান্ট টোটাল প্যান্ট ইউনিট, দ্যাটস মিন্স ইটস কল্ড কস্ট অবজেক্ট। ঠিক আছে? ঠিক একইভাবে আমাদের সোয়েটার, সোয়েটার হচ্ছে একটা কস্ট অবজেক্ট। যখন আমরা বলবো পার ইউনিট সোয়েটার, এটাকে বলা হচ্ছে কি কস্ট ইউনিট। ঠিক আছে? সো কস্ট ইউনিট এবং জি স্যার। কস্ট অবজেক্ট। কস্ট অবজেক্ট হচ্ছে টোটাল, আর পার ইউনিটে যখন আমরা বলবো তখন এটাকে বলা হচ্ছে কি কস্ট ইউনিট। ক্লিয়ার? জি স্যার। যদি কারো কোনো কনফিউশন থাকে বলতে পারেন। আছে? স্যার কস্ট অবজেক্টটাতে কি মানে সবগুলা একসাথে কাউন্ট করা হবে? মানে যদি কোনো একটা প্রোডাক্টের র মেটেরিয়ালস নিয়ে বলি, তো ওভারঅল র মেটেরিয়ালস এর প্রাইসটা কি তখন কস্ট অবজেক্ট হবে? এখানে দেখেন, ধরুন র মেটেরিয়াল প্রাইস, র মেটেরিয়াল হচ্ছে কস্ট অবজেক্ট। যখন আমরা বলবো পার ইউনিট, হ্যাঁ, হ্যাঁ পার ইউনিট, তখন এটাকে বলা হচ্ছে কি আপনার কস্ট কস্ট ইউনিট। ইউনিট। ঠিক আছে? জি স্যার। আবার আপনাদের বই দেখবেন কি যেমন হচ্ছে এ ইউনিট অফ প্রোডাক্ট, এক্সাম্পল এ কার, একটি গাড়ি, এটাকে কিন্তু আবার কস্ট অবজেক্টে কিন্তু বলা যেতে পারে। ঠিক আছে? আপনাদের বই আছে দেখবেন কিভাবে একটা গাড়ি টোটাল প্রাইস, এটা হলো একটা কস্ট অবজেক্ট। আবার যদি বলি একটা চাকার প্রাইস কত, হ্যাঁ,
একটা হলো আপনার সিটের প্রাইস কত, একটা সিট কত, একটা কভার কত, এটাকে বলা হচ্ছে কি কস্ট অবজেক্ট। যেমন হসপিটাল, হ্যাঁ, হসপিটালের মধ্যে ডক্টর, ডক্টর হচ্ছে একটা কস্ট অবজেক্ট, আবার হসপিটাল হলো একটা কস্ট অবজেক্ট। আবার যদি পার ডাক্তার কস্ট কত, এটাকে বলা হয় আবার কস্ট ইউনিট। কিন্তু যখন আমি ডক্টর বলবো, এটাকে কিন্তু আবার কস্ট অবজেক্ট বলা হবে। আবার যদি বলি পার পেশেন্ট ফি কত, এটাকে বলা হচ্ছে কি আপনার কস্ট ইউনিট বলা হবে। হ্যাঁ, এরকম ভাবে আছে ইউনিট অফ সার্ভিস, ভেলভেট সার্ভিস অফ এ কার, এটাকে কিন্তু কস্ট অবজেক্ট বলা হয়। একটা ডিপার্টমেন্ট অর ফাংশন, ডিপার্টমেন্ট অর ফাংশন যেমন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এটা অবশ্যই কি কস্ট অবজেক্ট। আবার যদি বলি এখানে পার অ্যাকাউন্টিং এমপ্লয়ির স্যালারি কত, এটাকে বলা হয় কস্ট ইউনিট। একটা প্রজেক্ট, ধরেন আমরা নতুন একটা নিউ কম্পিউটার সিস্টেম চালাবো, এসিবির কথা বললাম, এটা হচ্ছে কি একটা কস্ট অবজেক্ট। কিন্তু যদি আমরা পার ইউনিট এসিবির খরচ কত, এটাকে বলা হয় কি কস্ট ইউনিট। ঠিক আছে, এরকম ভাবে কস্ট অবজেক্ট অনেক সময় কি কস্ট ইউনিটে হতে পারে, আবার কস্ট ইউনিট অনেক সময় কি কস্ট অবজেক্ট হতে পারে। বাট এটা আপনার বুঝতে হবে, ঠিক আছে, যে কোন অ্যাঙ্গেলে বলছে এটা, সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে। স্টিল ওয়ার্কস, আপনাদের বইয়ে দেখবেন আছে স্টিল ওয়ার্কস। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কি অর্গানাইজড কস্ট অবজেক্ট। যখন আমরা পার টন অফ স্টিল প্রডিউস অথবা টন অফ কোক ইউজড, এটাকে বলা হচ্ছে কি আপনার কস্ট ইউনিট। হসপিটাল কস্ট অবজেক্ট, পেশেন্ট পার ডে, অপারেশন কয়টা, আউট পেশেন্ট ভিজিট কত, এগুলো হচ্ছে কি আপনার কস্ট ইউনিট। ফ্রেট অর্গানাইজেশন, এটা হলো কস্ট অবজেক্ট। যখন আমরা পার কিলোমিটারে ফ্রেট কত, তখন এটাকে বলা হচ্ছে কস্ট ইউনিট। প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট অর্গানাইজেশন, এটাকে বলবো আমরা যেমন হানিফ এন্টারপ্রাইজ, এটা হলো কস্ট অবজেক্ট। যদি পার প্যাসেঞ্জারের টিকিট কত, এটাকে বলা হচ্ছে কস্ট ইউনিট। অ্যাকাউন্টিং ফার্ম, অডিট ফার্মের কথা যদি বলি, হ্যাঁ, এটা হলো কস্ট অবজেক্ট। যদি পার কয়টা অডিট করেছে, এটা হচ্ছে কস্ট ইউনিট। ঠিক আছে, জি স্যার। বুঝতে পেরেছেন? আবার দেখবেন যে এখানে একটা কম্পোজিট কস্ট ইউনিটও আছে, কম্পোজিট কস্ট ইউনিট, কম্পোজিট কস্ট ইউনিট, বুঝতে পেরেছেন? আবার কম্পোজিট কস্ট ইউনিটটা বেসিক্যালি সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনের জন্য হয়, বুঝছেন? কম্পোজিট কস্ট ইউনিট যেটা, হ্যাঁ, তারপরে দেখেন আপনার বই কি সামনে আছে আপনাদের? এখানে একটা আছে। জি স্যার। আচ্ছা, আমি আমি শেয়ার দিচ্ছি, দাঁড়ান। শেয়ার দিচ্ছি। যেমন এখানে একটা দেখেন, এই যে ইন্টারেক্টিভ কোশ্চেন 1, দেখে আপনারা পারেন কিনা এটা, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। Interactive question 1, cost unit. Identify which of the following cost object would be suitable cost unit of for a hotel. হ্যাঁ, হোটেলের কস্ট ইউনিট কি, এটা বের করার জন্য বলছে। বার, বারের কস্ট ইউনিট কি? এটা কি সুইটেবল হোটেলের জন্য? নো স্যার। নো স্যার। কেন বার কেন সুইটেবল না? হুম? বার কেন সুইটেবল কস্ট ইউনিট না হোটেলের? হোটেলের দেখেন আসলে কি, হোটেলের প্রথমেই যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ভাই এখানে পার গেস্ট এক নাইট থাকতে গেলে আপনার কত খরচ পড়বে, পার একটা মেল সার্ভ করলে আপনার কত খরচ করবে, তাই না? একটা কনফারেন্স করতে গেলে আপনার কত খরচ পড়বে,
অথবা একটা কনফারেন্স যদি আমরা করি, একটা মিটিং করি, তাহলে এখানে পার ডে কত খরচ পড়বে। এইগুলি বেসিক্যালি হচ্ছে কি আপনার সুইটেবল কস্ট ইউনিট। কিন্তু বার হচ্ছে কি, বার বেসিক্যালি কি, এটা কেউ যাবে কেউ যাবে না, একজন 1 প্যাক খেতে পারে, একজন 2 প্যাক খেতে পারে, 10 প্যাক খেতে পারে, হ্যাঁ এরকম। আবার এখানেও দেখেন বিভিন্ন ধরনের আপনার কি চয়েস থাকতে পারে, কেউ ব্ল্যাক, কেউ হোয়াইট, কেউ এইটা, কেউ হ্যান, কেউ ত্যান, এক একটা এক একজন পছন্দ করতে পারে, তাই না? সো বার কখনো কি এই কারণে সুইটেবল কস্ট ইউনিট হতে পারে না। একইভাবে রেস্টুরেন্টও কিন্তু কস্ট ইউনিট হতে পারে না। রুম পার নাইট অবভিয়াসলি এটা হবে, মেল সার্ভ অবভিয়াসলি হবে, কনফারেন্স ডেলিগেট অবভিয়াসলি হবে, ফেসনেট সোর্ট এটাও হবে না, কনফারেন্স রুম পার ডে সেটা হবে। সো তিনটা হবে না, বাকি সবই কি এখানে আমাদের সুইটেবল কস্ট ইউনিট হিসেবে আসবে। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে। কস্ট ড্রাইভার এটা আমি পরে বলতেছি। Cost classification for inventory valuation and profit measurement. Product cost, period cost. Product cost কি, period cost কি, অথবা production cost কি, non production cost কি, দুইটা সেম। Product cost, period cost বলতে কি বোঝায়, কারো কোনো ধারণা আছে? প্রোডাক্ট কস্ট হচ্ছে একটা প্রোডাক্ট মানে মেক করতে যে কস্ট গুলো হয় টোটাল, এটা ডিরেক্ট হতে পারে, আবার এটা ইনডিরেক্ট কস্ট মূলত প্রোডাক্ট কস্টে যায় না, বাট এটাতে স্যার অবভিয়াসলি যাবে, স্যার বাট ইউ আর রাইট। মানে একটা প্রোডাক্ট মেক করতে অথবা প্রডিউস করতে আমার টোটাল কত খরচ হবে, দ্যাট ইজ প্রোডাক্ট কস্ট, দ্যাট ইজ সার্টেনলি রাইট। So there is no doubt about that. But whether it can be direct cost or indirect cost, both. It can be both, not single only variable cost. It can be direct, indirect both. ঠিক আছে? So এই ডিবেটে আমরা যাচ্ছি না এখন। আমরা যাচ্ছি প্রোডাক্ট কস্ট কি, পিরিয়ড কস্ট কি। That is directly related with the production, directly and indirectly related to the production. That is product cost. Other than that, all other costs are key indirect cost or in non-production cost. Clear? জি স্যার। মানে যেটা আমাদের প্রোডাকশনের সাথে রিলেটেড সেটাকে আমরা প্রোডাকশন কস্ট বলবো, আর যেটা প্রোডাকশনের সাথে রিলেটেড না, দ্যাট ইজ কি নন প্রোডাকশন কস্ট অর কি পিরিয়ড কস্ট। ঠিক আছে? তাহলে প্রোডাকশনের সাথে রিলেটেড কোন কোন খরচগুলি বলেন? Direct material, direct labor, direct expense, and manufacturing overhead, rate of ম্যানুফ্যাকচারিং ওভারহেড আর এন্ড দেখেন, এটা সাইকেলটা যদি আমি এভাবে বলি, আমি একটা প্রোডাকশন করব, প্রোডাকশন করতে গেলে আপনার কি লাগবে? স্যার র ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল লাগবে, ওকে রাইট। এখন ম্যাটেরিয়াল আপনার কাছে নাই, সো আপনি ম্যাটেরিয়াল কিভাবে আনবেন? স্যার পারচেজ করতে হবে। তার মানে কি একটা পারচেজ অর্ডার ইস্যু, তাই তো? পিও ইস্যু, পারচেজ অর্ডার ইস্যু ফর প্রকিউরিং দ্য ম্যাটেরিয়াল। পারচেজ অর্ডার থেকে, ইস্যু থেকে ওই প্রোডাক্টটা ফিনিশ গুড প্যাকিং হওয়ার পর ফিনিশ গুডস ওয়্যার হাউসে দেওয়ার আগ পর্যন্ত আপনার যত প্রকার কস্ট ইনকার্ড হবে সব কটার কম্বিনেশনই হচ্ছে কি আপনার প্রোডাকশন কস্ট। ওকে, ক্লিয়ার? জি স্যার। আদার দেন দ্যাট বাকি যা থাকবে সেটা হচ্ছে কি আপনার ইনডাইরেক্ট কস্ট। আর কি কি থাকতে পারে বলেন তো? স্যার ইন্স্যুরেন্স Sir, এক্সপেন্স। indirect labor cost. নো, ইনডাইরেক্ট লেবার কস্ট না, আমি বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলিং মার্কেটিং কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট এন্ড ফাইন্যান্সিয়াল কস্ট, দ্যাট আর দা ইনডাইরেক্ট কস্ট দ্যাট আর নট রিলেটেড উইথ দ্য প্রোডাকশন। সো আমার ইনডাইরেক্ট লেবার দ্যাট ইজ রিলেটেড উইথ দ্য প্রোডাকশন, নট ডাইরেক্টলি বাট ইনডাইরেক্টলি। ঠিক আছে, বাট প্রোডাকশনের সাথে রিলেটেড। বুঝতে পেরেছেন? Yes, sir. Ji, sir.
এখানে দেখেন লিস্টটা দেওয়া আছে, which one production cost, which one non production cost. দেখেছি জি দেখেছি স্যার। সো এখানে একটা দেখেন একটা কস্ট শীট দেওয়া আছে, কস্ট শীটটা আমি অন্য আরেকটা দেখাচ্ছি। আমার কি কঠিন? না স্যার। মোটামুটি মোটামুটি কঠিন। কেন কঠিন লাগছে? স্যার কিছু নিউ কনসেপ্ট, মানে এগুলো জানি না এমন অনেক ওয়ার্ড ইউজ করতেছে, প্লাস Like? অনেক কিছু। আননোন ওয়ার্ড কোনগুলি? স্যার এ স্যার কস্ট প্রোডাকশন আর সরি একটু আগে যেটা বুঝিয়ে দিলেন যে দুইটার মধ্যে পার্থক্য, কস্ট হচ্ছে আপনার মানে কস্টের দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বুঝাইছিলাম, ওইটা না আমার মাথায় ঢুকে না, আরেকবার একটু বুঝাই দিবেন স্যার। ধরেন আপনার ফাদার কি করেন? কোন বিজনেসের সাথে ঢাকা ইনভলভ ব্যাংকে কিনা? ছিলাম ও ঢাকা ব্যাংকে। ঢাকা ব্যাংকে জি। কোথায় চাকরি করেন, কোন ব্রাঞ্চ? স্যার কারওয়ান বাজার ব্রাঞ্চে ছিলেন, এখন হচ্ছে রিটায়ার করেছেন লাস্ট জানুয়ারিতে। ও আচ্ছা আচ্ছা, ঢাকা ব্যাংকের সাথে আমার সবার সাথে ভালো পরিচয় আছে। জি স্যার, আমার বাবা অনেককেই চিনেন আপনাদের। হুম। আর আপনার আইসিএবি মনে হয় ডিরেক্ট অনেক কিছুই ঢাকা ব্যাংকের সাথে রিলেটেড। হুম কারওয়ান বাজার ব্রাঞ্চে ছিলেন বাবা। আপনার ফাদারের নাম কি? মোহাম্মদ নজরুল ইসলাম। আচ্ছা, নজরুল ইসলাম। বাবা ছিলেন এফবিপি। আচ্ছা আচ্ছা, যাই হোক উনি হয়তো আমাদের একমির সাথে অনেক ভালো বিজনেস, তো চিনবে, আমাকে চিনবে। তো জি যাই হোক স্যার, আমি ওইদিকে আপনাকে যাচ্ছি। সম্ভবত চিনেন বাবা। হুম হুম হুম। আমি যেটা বলছিলাম, ধরেন কারো কি বিজনেস আছে, এরকম কেউ আছেন ফাদার বিজনেস করছেন, অথবা কি আপনাদের একটা ম্যানুফ্যাকচারিং কনসার্ন আছে? ধরেন জাস্ট হচ্ছে আমার শ্বশুরের কথা বলি, আমার শ্বশুর করেন কি, ওনার ধরেন সাপ্লাই, ওনার কাস্টমার হচ্ছে ধরেন 5 স্টার হোটেলগুলি। তো 5 স্টার হোটেলে ওনার যে ক্লিনিং মেটেরিয়ালস আছে এগুলি সব উনি সাপ্লাই দেন। তো উনি করে কি প্রোটেক সিঙ্গাপুর থেকে আপনার ওই ক্লিনিং মেটেরিয়াল গুলি সব নিয়ে আসে। তো ওরা যখন ক্লিনিং মেটেরিয়াল গুলি দেয়, ধরেন আমরা যে ডিশ ওয়াশের কথা বলি অথবা ইয়া বলি লিকুইড, এগুলি পাউডার ফর্মে দেয়, উনি করে কি এগুলিকে লিকুইড তৈরি করে। অথবা ধরেন একটা বার নিয়ে আসে, এটাকে কি উনি এটা জাস্ট হচ্ছে মিক্সিং করে এটাকে ইয়া নিয়ে আসে। এখন দেখেন উনি এলসির মাধ্যমে এটা সিঙ্গাপুর থেকে নিয়ে আসলো, বুঝলেন? এলসির মাধ্যমে সিঙ্গাপুর থেকে জারটা নিয়ে আসলো, নিয়ে এসে এটা করলো কি ওনার ফ্যাক্টরিতে এটাকে প্রসেস করে এটাকে একদম হচ্ছে কি সোনারগাঁও হোটেলে ধরেন দেওয়ার আগে আপনার এটা যে কনভার্সন গুলি দেখেন, আমি এলসি করে নিয়ে আসলাম, ওইখানে একটা ভ্যালু, এলসির সাথে ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট গুলি সব অ্যাড হলো। সো আমার ফ্যাক্টরিতে ঢোকার আগে এটা হলো ল্যান্ডেড কস্ট, এলসির কমিশন, ব্যাংক চার্জ সবকিছু অ্যাড করার পর আমি একটা ল্যান্ডেড কস্ট আমি কিন্তু পেলাম। এই ল্যান্ডেড কস্ট থেকে আমি আরো লোকাল কিছু ম্যাটেরিয়াল কি এটার সাথে অ্যাড করলাম, অ্যাড করে এটাকে কনভার্ট করলাম। এই কনভার্সনে আরো কিছু কি লেবার খরচ আছে, আপনার ইলেকট্রিসিটি খরচ আছে, আরো অন্যান্য খরচ আছে, এগুলি কিন্তু অ্যাড হয়। অ্যাড হওয়ার পর আপনি এটা একটা ফিনিশ গুডস হয়ে গেল। ফিনিশ গুডস হওয়ার পর উনি করে কি একটা কন্টেনারে রাখে, কন্টেনার 10 কেজির 20 কেজির এরকম বিভিন্ন কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে রাখে। রাখার পর উনি করে কি এটার সাথে প্রফিট অ্যাড করে। তাহলে দেখেন এই যে 10 কেজির কন্টেনারে আসতে গেলে ওনার যত একদম ব্যাকএন্ডে যত খরচগুলি হয়েছে সব কয়টা খরচকে বলা হচ্ছে কি আপনার প্রোডাক্ট কস্ট। ক্লিয়ার? জি ক্লিয়ার? স্যার। এখন এটা যখন সোনারগাঁও হোটেলে যখন উনি বিক্রি করে দিবে, দেখেন সোনারগাঁও হোটেলে এটাকে বিক্রি করবে, বিক্রি করার পর ওনার কি হেড অফিস খরচ আছেন, যারা একটা এমপ্লয়ি কাজ করতেছেন সেলসে,
সেলসে যারা কাজ করতেছেন তাদের স্যালারি আছে, ওনার একটা অফিস পাচ্ছেন। তারপরে হচ্ছে কি আপনার যদি কোনো ব্যাংক থেকে যদি কোনো লোন নিয়ে থাকে অফিস পারপাস, সেই লোনের জন্য কি তাকে একটা ইন্টারেস্ট দিতে হয়। অ্যাডমিনের কিছু লোক কাজ করে যে তারা ঠিক মতো কাজ করলো কিনা মনিটর করার জন্য, ঠিক আছে। এরকম বিভিন্ন টাইপের কি ওনার খরচ হইতে থাকবে। এখন দেখেন এই 10 কেজির জার 20 কেজির জারের ভরার আগ পর্যন্ত আপনার যত প্রকার কস্ট ইনকার্ড হবে সেটাকে বলা হচ্ছে কি প্রোডাক্ট কস্ট। ওনার ওয়ার হাউস থেকে যখন সোনারগাঁর ওয়্যার হাউসে যাবে এই মাঝখানে যত প্রকার খরচ হবে সেটাকে বলা হচ্ছে কি আপনার পিরিয়ড কস্ট। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। এই যে ম্যাডাম একজন কোশ্চেন করেছিলেন, কি জানি নাম, যে বুঝে নাই বলছিলেন। সরি, আপনি কে বলছিলেন আমি ভুলে গেছি নামটা। জি স্যার, বুঝেছি এখন। জাইমা ম্যাডাম। জি স্যার। জাইমা ম্যাডাম তো এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম নাকি? জি স্যার। ঠিক আছে। সো জাইমা দেখেন আপনার তারপরে কি আমরা বিভিন্ন ধরনের খরচ হইতে থাকে, এগুলোকে বলা হচ্ছে কি পিরিয়ড কস্ট। ওকে, এই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, এই কারণে টোটাল খরচকে দুই ভাগে আমরা ভাগ করে থাকি। আচ্ছা আচ্ছা, থ্যাংক এখন ইউ। দেখেন, জি জি, এখন এই যে প্রোডাক্ট কস্ট হচ্ছে কি আপনার এই যে এই পর্যন্ত এই মার্কটুকু একটু ফলো করেন। প্রোডাক্ট কস্ট এই যে এটা কে কলাম তার মানে প্রোডাক্ট কস্ট আপনার কি কি আসবে? ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আদার ডিরেক্ট এক্সপেন্সেস। এই অল ডিরেক্ট কস্ট আর প্রাইম কস্ট, অল ডিরেক্ট কস্ট আর প্রাইম কস্ট। ক্লিয়ার? প্রাইম কস্টের জি সাথে স্যার। যখন ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করব তখন আসবে কি প্রোডাক্ট কস্ট অর প্রোডাকশন কস্ট অর ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে, দেখেন all direct cost are prime cost. What is the difference between direct cost and indirect cost? What is the difference between direct cost and indirect cost? স্যার, প্রোডাক্টের সাথে যেইগুলো জড়িত একদম সেগুলো হচ্ছে ডিরেক্ট কস্ট, এন্ড প্রোডাক্টের বাদে যেই কস্টিং গুলো হয় সেগুলো হচ্ছে না কেন, ইনডিরেক্ট। ফ্যাক্টরি ওভারহেড কি আপনার প্রোডাক্ট কস্ট না? জি স্যার, এটাও প্রোডাক্ট কস্ট, বাট নো, ওটা কিন্তু এটা তো ডাইরেক্ট কস্ট না। জি All স্যার। prime cost that is directly related with the production, that is directly related with the production, that জি is স্যার। called direct cost. আচ্ছা আর যেটা ইনডাইরেক্টলি মানে ডাইরেক্টলি না, যেমন ফ্যাক্টরি ওভারহেড এটা কিন্তু ডাইরেক্টলি রিলেটেড না, এটা ইনডাইরেক্টলি। ঠিক আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে কি ইনডাইরেক্ট কস্ট। তার মানে ডিরেক্ট কস্ট হচ্ছে অল প্রাইম কস্ট আর ডিরেক্ট কস্ট, আদার দেন প্রাইম কস্ট বাকি যা থাকবে সবই হচ্ছে অল ওভারহেড আর কি ইনডাইরেক্ট কস্ট। ঠিক আছে, জি ঠিক স্যার। আছে। সো প্রাইম কস্টের সাথে যখন আমরা ফ্যাক্টরি ওভারহেড একটা ইনডাইরেক্ট কস্ট অ্যাড করব এটাকে বলা হচ্ছে কি প্রোডাক্ট কস্ট, আর বাকি নিচ দিকে যা থাকবে সবই হচ্ছে কি আপনার ইনডাইরেক্ট কস্ট, সরি ওই পিরিয়ড কস্ট। ক্লিয়ার? দেখেন এখানে জি কিন্তু একটু স্যার। আপনার মাথার ব্রেন ক্লিয়ার রাখতে হবে, কারণ ডিরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট, প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট একটার সাথে আরেকটা কখনো কিন্তু গুলানো যাবে না। ঠিক আছে, again that is directly related with the production, that is called direct cost. Direct cost এর আরেকটা নাম হচ্ছে প্রাইম কস্ট। এটা কম্পোনেন্ট কয়টা? তিনটা, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, আদার ডিরেক্ট এক্সপেন্সেস। এই তিনটা মিলে হচ্ছে কি ডিরেক্ট কস্ট অর প্রাইম কস্ট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ডিরেক্ট কস্টের সাথে অথবা প্রাইম কস্টের সাথে যখন আমরা ফ্যাক্টরি ওভারহেড অ্যাড করব এটাকে বলা হচ্ছে কি প্রোডাক্ট কস্ট, আর বাকি নিচ দিকে যা থাকবে সবই হচ্ছে কি পিরিয়ড কস্ট। ক্লিয়ার? জি স্যার। সো এখানে দেখেন আমি যদি টোটালটাকে ভাগ করি, প্রাইম কস্ট, ওভারহেড মানে ডিরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট, এই দুইটা ভাগ হচ্ছে একটা ভাগ, এই যে এই দুইটা ভাগ একটা ভাগ, আবার এই দুইটা ভাগ হচ্ছে আরেকটা ভাগ, আবার এই দুইটা ভাগ হচ্ছে কি একটা ভাগ। ওকে, ক্লিয়ার?
জি স্যার। ডিরেক্ট কস্ট ইনডিরেক্ট কস্ট এই দুইটা ভাগ দেখেন ডিরেক্ট কস্ট যেখানে শেষ হয়ে যাবে এ থেকে কি ইনডাইরেক্ট কস্ট শুরু এই আবার প্রোডাক্ট কস্ট যেখানে শেষ হয়ে যাবে পিরিয়ড কস্ট কি জাস্ট ওইখান থেকে স্টার্ট অপারেটিং কস্ট যেখান থেকে স্টার্ট হয়ে যেখানে শেষ হবে নন অপারেটিং কস্ট কি ওইখান থেকে স্টার্ট হবে ওকে জি স্যার। যদি এই কস্ট শিটের মধ্যে কারো কোনো কনফিউশন থাকে প্লিজ লেট মি নো বলেন সবাই বুঝেছি जी सर ভেরি গুড জি স্যার। okay what is the accounting entry for product cost and period cost অ্যাকাউন্টিং এন্ট্রি এখন আমরা ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং এ চলে আসলাম জানি না দেখাই দিই প্রথমে দেখেন র মেটেরিয়াল পারচেজ করলাম আমরা র মেটেরিয়াল ডেবিট ক্যাশ অর ব্যাংক অর পেয়েবল অ্যাকাউন্ট কে ক্রেডিট করলাম এটাকে এই র মেটেরিয়ালটাকে আমরা করলাম কি প্রোডাকশনে ইস্যু করলাম তখন এটা র মেটেরিয়াল থাকবে না এটা ওয়ার্কিং প্রগ্রেস হয়ে যাবে ওয়ার্কিং প্রসেস হয়ে যাবে ডাব্লিউআইপি ডেবিট আর র মেটেরিয়ালটা আমার নাই আর এটা হয়ে গেল কি ক্রেডিট এই ডাব্লিউআইপি তে কি আমি কনভার্সন কস্ট অ্যাড করলাম সো ডাব্লিউআইপি কে ডেবিট করলাম 10 টাকা আর কনভার্সন কস্ট কি ক্রেডিট করলাম 10 সো আগে ডাব্লিউআইপি ছিল 5 এখন আরো 10 অ্যাড হলো টোটাল কত হলো 15 কত 15 এই 15 ফিনিশ গুডসে আমরা যখন প্রোডাকশনটা প্রোডিউস হয়ে গেল তখন ডাব্লিউআইপি কে ক্রেডিট করলাম 15 আর এটাকে ফিনিশ গুডস কে ডেবিট করলাম কত 15 তার মানে ডাব্লিউআইপি এখন আর নেই এখন এটা কি আপনার ফিনিশ গুডস ইনভেন্টরি হয়ে গেছে ফিনিশ গুডস ইনভেন্টরি হয়ে গেছে এবং কি ওয়্যার হাউস আপনি রেখে দিলেন এখন এই ওয়্যার হাউস থেকে আপনি এটা ড্যাশপাস করে কি এটা মার্কেটে দিয়ে দিলেন তার মানে এটাকে সেল করে দিলেন তাহলে সেলের জন্য জার্নাল কি সেলের জন্য জার্নাল কি Trade receivable debit, sales credit. trade receivable or bank or cash ব্যাংক account অর debit ক্যাশ ডেবিট সেলস আর ক্রেডিট sales revenue ক্যাশ credit ডেবিট আর সেলস Right. ক্রেডিট। সো আমি সেলস রেভিনিউ ক্রেডিট করলাম রেভিনিউর এগেইনস্টে আরেকটা জার্নাল দিতে হয় বলেন তো কি এটা স্যার ব্যাংক অর Revenue is ক্যাশ cost অর of goods sold debit. বলেন আমার Cost of ফিনিশ goods sold গুডস debit আর finished কস্ট goods অফ গুডস credit. সোল্ড ডেবিট আর ফিনিশ গুডস ইনভেন্টরি এখন আমার নাই এটা চলে গেল 15 টাকার ইনভেন্টরি এখন আর নাই তার মানে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর ফিনিশ গুডস ইনভেন্টরি ক্রেডিট 15 টাকা সো আমার একদিকে সেলস রেকর্ড হলো 40 আর আমার কস্ট অফ গুডস সোল্ড রেকর্ড হলো কত 15 বাকি যে ব্যালেন্সিং অ্যামাউন্ট দ্যাট ইজ 25 টাকা এটা হচ্ছে কি আপনার প্রফিট সো আমরা ইনকাম স্টেটমেন্টে আমরা এইভাবে স্যার লিখবো একটা প্রথমে প্রশ্ন ছিল। জি বলেন স্যার কনভার্সন কস্ট যেটা ক্রেডিট হয়েছে স্যার তাহলে এটা জিরো হবে কিভাবে স্যার? হ্যাঁ দেখেন যখন আমরা ওয়েজেস দেই ওয়েজেস এর কথাই বলেন ওয়েজেস এর জার্নালটা কি দেই ওয়েজেস ডেবিট ব্যাংক ক্যাশ ক্রেডিট। ব্যাংক অর ক্যাশ ক্রেডিট আবার এটা যখন আমরা প্রোডাকশনে ট্রান্সফার করে দেব তখন কি করব এক্সপেন্সটা এক্সপেন্স ক্রেডিট করে দেব আর ডাব্লিউআইপি কি আমরা ডেবিট করে দেব ঠিক আছে ওয়েজেসটাকে ক্রেডিট করে দিব আর ডাব্লিউআইপি কি ডেবিট করে দিব তার মানে এক্সপেন্সটা নাই এটা প্রোডাক্ট কস্ট হয়ে গেল ক্লিয়ার এই যে দেখেন এই যে জি, এখানে স্যার। এখানে দেখেন এই যে এখানে
ঠিক আছে? জি স্যার। সো সো আমার স্যার এই সফট কপিটা কি আমরা কি পাবো স্যার? এই চ্যাপ্টার এই সফট কপিটা কি আমরা স্যার পাবো? আগেরটা পাবেন, ওয়ার্ড কপি পাবেন, এটা পাবেন না। ওয়ার্ড কপিটা আগেরটা এটা যেটা দেখাইছিলাম স্যার এটা আপনার পাবেন। থেকে স্যার এই কিভাবে এটা কালেক্ট করব? ডেবিট ক্রেডিটটা পাওয়া যাবে না স্যার? ডেবিট ক্রেডিটটা পাওয়া যাবে না স্যার? না না না, ছবি তুলে নেন, ছবি তুলেন। স্যার জি, আপনার থেকে পিডিএফ গুলো কিভাবে কালেক্ট করব? আপনার পাশে নিয়ে আমি দিয়ে আসবো। না স্যার, মানে হচ্ছে ইমেইলে নাকি হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, আপনি যেভাবে কনভিনিয়েন্ট মনে করেন সেভাবেই পাবেন। এখন আপনার জন্য কোনটা কনভিনিয়েন্ট বলেন? স্যার আপনি যেভাবে দিতে চান আপনি দিতে পারেন স্যার। সো ডিসিশন, সো আপনার আনসার তো আপনার কাছেই আছে। স্যার মেইলে দিয়ে দিলে ভালো হয় না? আমাদের ক্লাসের ওকে, যে মেইলে ছিল। মেইলে দিয়ে দিব, ওকে নো স্যার। প্রবলেম। হোয়াটসঅ্যাপে শেয়ার করলে ভালো। ভাই আমাকে কেন এত কষ্ট করাবেন বলেন না? স্যার এক যদি মেইলে দিলে সবাই আমি একটা মেইলে দিয়ে দিব। না, এখানে একটা প্রবলেম আছে, অনেকে তো ধরেন দেখা যায় কি অন্য ক্লাস থেকে অনেকে ক্লাস করে, তাদের জন্য পাওয়াটা কিন্তু একটু টাফ হয়ে যাবে, তাই না? সো আমি এখানে চ্যাট বক্সে দিয়ে দিতে পারি, কিন্তু এই যে টিমস এর চ্যাট বক্সে কিভাবে দেয় এটা একটু টাফ। স্যার মামুন ভাইয়ের মেইলে দিয়ে দিলেই হলো স্যার, তাহলে একদম সবাই পেয়ে যাবে। স্যার যদি পসিবল হয় এক্সেলটা একটু শেয়ার করে। নো, নট পসিবল। ওকে, এনি কোশ্চেন? সো আমাদের প্রোডাক্ট কস্ট কিন্তু রেকর্ড হয়ে গেছে, এখন আছেন পিরিয়ড কস্ট। পিরিয়ড কস্ট কি কি আছে বলেন তো, কি কি আছে? স্যার অ্যাডমিন, সেলিং। সো এটার জন্য জার্নাল কি? ওই যে রেসপেক্টিভ এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অর ব্যাংক অর পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট, শেষ। সো আমাদের ইনকাম স্টেটমেন্ট প্রেজেন্টেশন আসবে এইভাবে, সেলস রেভিনিউ রেকর্ড হবে 40, কস্ট অফ গুডস সোল্ড রেকর্ড হবে 15, গ্রস প্রফিট আসবে 25, লেস হচ্ছে অপারেটিং এক্সপেন্সেস, হ্যাঁ, যেটাকে আমরা পিরিয়ড কস্ট হিসেবে রিকগনাইজ করলাম, অ্যাডমিন, সেলিং এন্ড ফাইন্যান্সিয়াল এক্সপেন্স। এই আসার পর 10 আর এখানে 4, 14। প্রফিট বিফোর ট্যাক্স আসলো 6 মাইনাস ইনকাম ট্যাক্স, সো নেট প্রফিট আসবে কত? 4.5 কোটি টাকা। এই ঠিক আছে, ঠিক আছে। জি জি স্যার। স্যার। যদি কারো কোনো কনফিউশন থাকে বলতে পারে। ওকে, সো আমি স্টপ শেয়ারিং, এটা দিয়ে আবার আগের পজিশনে চলে যাই। সো এই যে এখানে যে টেবিলটা কস্ট শিটটা দেওয়া আছে সেটা অলরেডি আমরা বুঝেছি। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? এনি কোশ্চেন বললে আপনাদের আর কোনো কিছু আনসার থাকে না। No, sir.
নো, তাই তো? স্যার কস্ট অফ সেলস বলতে কি অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং সব add সবগুলো করে, মিলেই হ্যাঁ, স্যার? হ্যাঁ। হুম। স্যার আমরা ইনকাম স্টেটমেন্টে তো স্যার কস্ট অফ সেলস, সেলস রেভিনিউ থেকে বাদ রেকর্ড দিয়ে করি না। জিপি পাইছি। এই কারণে এটাকে বলা হয় কস্ট শিট, নট ইনকাম স্টেটমেন্ট। ওকে স্যার। ওকে, cost behavioral pattern, cost classification for planning and decision making। আচ্ছা, বইয়ে দেখি একটু আমরা যা পড়ালাম এর মধ্যে কিছু আছে কিনা। ইনডাইরেক্ট কস্ট এন্ড ওভারহেড এটা দেখিয়েছি, প্রোডাকশন ওভারহেড, ইনডাইরেক্ট মেটেরিয়াল, ইনডাইরেক্ট ওয়েজেস সেগুলি বলেছি, অ্যাডমিন ওভারহেড, সেলিং ওভারহেড সবই বলা হয়েছে, প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট বলা হয়েছে, কস্ট ক্লাসিফিকেশন ফর প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং সেটাও বলা হয়েছে, ফিক্সড কস্ট, হ্যাঁ, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট এন্ড হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট এটা বলা হয় নাই, এটা বলবো। ওকে, ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট। হোয়াট ইজ ফিক্সড কস্ট, হোয়াট ইজ ভেরিয়েবল কস্ট? ফিক্সড কস্ট বলতে কি বোঝায়? স্যার একটা প্রোডাক্টের প্রাইস বা একটা কিছু সার্ভিসের প্রাইসটা যদি সেম হয় তাহলে ওটা হচ্ছে ফিক্সড কস্ট, এন্ড যেটার প্রাইস কন্টিনিউ চেঞ্জ হয় ওটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। আরেকটু আরেকটু স্পেসিফিক কেউ বলতে পারেন? স্যার ফিক্সড কস্টটা হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে যে কস্টটা কোনো সময় চেঞ্জ হয় না বা একই থাকে, ওটা স্যার ফিক্সড কস্ট। আর In যেটা case of প্রোডাকশনের পার production, ইউনিটের সাথে no, there is no relation with the production, স্যার অ্যাকচুয়ালি মেকিং ম্যানুফ্যাকচারিং কস্ট স্যার অ্যাকচুয়ালি। not স্যার manufacturing cost. স্যার ভলিউমের সাথে প্রোডাকশন ভলিউমের সাথে যেটা ফিক্স থাকে, ভলিউম চেঞ্জ হলেও যেটা চেঞ্জ হয় না হুম, সেটাই হচ্ছে ফিক্সড কস্ট। আর যেখানে প্রোডাকশনের ভলিউমটা চেঞ্জ হওয়ার সাথে সাথে কস্টটাও চেঞ্জ হয় সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তো এখানে বেসিক্যালি হচ্ছে কি কোন একটা সার্টেন রেঞ্জে, সার্টেন রেঞ্জ যখন আমার লেভেল অফ অ্যাক্টিভিটি আপ ডাউন করার ফলে, লেভেল অফ অ্যাক্টিভিটি ধরেন আমি এখন আগে 5000 প্রোডাকশন করার কথা ছিল, হ্যাঁ, এখন 5000 প্রোডাকশন না করে আমি 2000 করলাম, লেভেল অফ অ্যাক্টিভিটি আমি চেঞ্জ করলাম, লেভেল অফ অ্যাক্টিভিটি চেঞ্জ করার ফলে আমার টোটাল কস্টের কি কোনো চেঞ্জ আসবে না, এটাকে বলা হচ্ছে কি ফিক্সড কস্ট। আবার এটা কি শুধু কি প্রোডাকশনের ক্ষেত্রে হতে পারে? না, এটার বাইরে হতে পারে। ধরেন আমি সেলের ক্ষেত্রে, আমার এখন সেল আমার 10,000 ইউনিট প্রডিউস করার কথা ছিল, 10,000 ইউনিটের জন্য আমার খরচ মনে করেন কি 1 কোটি টাকা। এখন আমি 10,000 ইউনিট সেল করলাম না, আমি সেল করলাম কত 1,000 ইউনিট, তাহলেও কি আমার টোটাল কস্ট কি 1 কোটি টাকা ইনকার্ড হবে? এটাই যে আমার লেভেল অফ অ্যাক্টিভিটি চেঞ্জের কারণে যদি কোনো খরচের কোনো চেঞ্জ না আসে, বাট অবশ্যই একটা রিলিভেন্ট রয়েছে, এটাকে বলা হচ্ছে কি আপনার প্রোডাক্ট কস্ট, সরি ফিক্সড কস্ট, সরি ফিক্সড কস্ট, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কি ফিক্সড কস্ট।
ক্লিয়ার? জি স্যার। যদি কেউ না বুঝেন আবার বলেন, আশা করি বুঝেছেন। ফিক্সড কস্ট স্যার একটা কোনগুলি বিষয় শেয়ার এখানে করতে পারি? দেখেন। জি অবভিয়াসলি, হোয়াই নট। স্যার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে অনেক সময় জেনারেটরের রিপেয়ার আর মেইনটেনেন্স একটা বড় ধরনের রিপেয়ার আর মেইনটেনেন্স বছরে বা 2 বছর পর একবার হয়। এই টাইপের কস্টটা কেমন কি হবে স্যার? শুনেন, যখন জেনারেটর খরচ আসবে, জেনারেটর খরচগুলি বেসিক্যালি ওভারহোলিং করতে হয়, তাই তো? ওভারহোলিং জি এর স্যার। কাজটা একটা কিলোমিটার আছে, এত কিলোমিটার রান করার পর এত কিলোমিটার অথবা এত এত মিটার রান করার এত পর ঘন্টা তারপরে স্যার। কি ওভারহোলিং এর কাজ করতে হয়। জি স্যার। ঠিক আছে? যেহেতু এখানে ওভারহোলিং এর সাথে রিলেটেড, সো নাম্বার অফ মাইলেজ অথবা কত কিলোমিটার চলেছে এটার উপর ডিপেন্ড করবে কি আপনার ওভারহোলিং এর কাজ। ঠিক আছে? সে ওভারহোলিং এর কাজটা অথবা প্রতি 2 বছর অন্তর আমার চললো অথবা কি 2 বছর হলো, হুইচ ওয়ান ইজ কাম ফার্স্ট, ওই সময় কি আপনার ওভারহোলিং এর কাজটা করতে হয়, তাই তো? জি স্যার। এখন দেখেন, এটা হলো কি 2 পিরিয়ড পর 3 পিরিয়ড পর, এটা ডিপেন্ড করবে কি আমার নাম্বার অফ মাইলেজের উপর। সো এটাকে কি আমি অনেক সময় কিন্তু এটাকে কিন্তু ভেরিয়েবল কস্ট বলতে পারি। কিন্তু ধরেন যখন আমি বলবো যে ওই জেনারেটরটা আমার চললো কি না চললো, বাট এটা ডেপ্রিসিয়েশনটা চার্জ করতে হবে। জি স্যার। বুঝেন না আমি কি বলছি? এটার যে জি স্যার। ডেপ্রিসিয়েশন আছে, এই ডেপ্রিসিয়েশনটা কি আমার চার্জ করতেই হবে, প্রোডাকশন হোক আর না হোক, নাকি? জি স্যার। দ্যাট ইজ ফিক্সড কস্ট। আর ওভারহোলিং এর কস্টটা স্যার? অপারেটিং কস্টটা ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট। আর কারণ এমনি এটা স্যার অনেক অনেক প্যারামিটার, সময় যে এটা আমাদের প্যারামিটারের উপর ডিপেন্ড করবে। আর ওভারহোলিং এর খরচটা কি, এটা কি ফিক্সড না ভেরিয়েবল? এটা নাম্বার অফ পার্টস এর উপর ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট, নাকি? টোটাল এত টাকা, এটা কি আপনি স্যার বলতে পারবেন? স্যার একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত আর কি ফিক্সড। না, এটা এই রেঞ্জ ওই রেঞ্জ না। আপনার 4000 ঘন্টা বা 3000 ঘন্টা 5000 ঘন্টা চালানোর পর ওভারহোলিং করতে হয় স্যার অনেক সময়। হ্যাঁ, কিন্তু খরচটা কি আপনি জানেন? এটা তো একটা বড় অ্যামাউন্টের হয়ে থাকে স্যার, প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা। বড় অ্যামাউন্টের কত বলেন? 1 থেকে 1.5 কোটি। 1 থেকে 1.5 কোটি, তার মানে কি এটা ফিক্সড না ভেরিয়েবল? এখানেই আমার কনফিউশনটা স্যার, কিন্তু আমরা আমাদের অবশ্যই ভেরিয়েবল, কনফিউশন কেন? আমরা কিন্তু এটাকে কিন্তু এক্সপেন্স হিসেবে ডেপ্রিসিয়েশন ট্রিট কত করি আসবে, স্যার। এটা কি আপনি আজকে বলতে পারবেন কিনা বলেন? না স্যার, এটা আমরা আমাদের কোম্পানিতে ডেপ্রিসিয়েশন কত আমরা আসবে, এটাকে এটা কি বলতে এক্সপেন্স। পারবেন কিনা? ডেপ্রিসিয়েশন, আমি ডেপ্রিসিয়েশনের কথা বলছি। ডেপ্রিসিয়েশন কত আসবে আজকে এখানে বসে আপনি বলতে পারবেন কিনা? এই 1.5 কোটি এক্স্যাক্টলি টাকারটা বলা যাবে স্যার না। কেন বলা যাবে না? অবশ্যই বলা যাবে। যাবে স্যার। আমি 1 কোটি টাকা 5000 দিয়ে কিনলাম, 1 কোটি টাকা দিয়ে কিনলাম অথবা 5 কোটি টাকা দিয়ে কিনলাম, এটা আমি 10 বছর চালাবো, তাহলে প্রতি বছর আমার ডেপ্রিসিয়েশন কত? 10 লাখ। আপনি এনি পয়েন্ট অফ টাইম আপনি এটা বলতে পারবেন, স্যার। কিন্তু ওভারঅলিং এর খরচ কত এটা কিন্তু আপনি বলতে পারবেন না। সো অবভিয়াসলি এটা ভেরিয়েবল কস্ট। স্যার ঠিক এরকম আছে? আরেকটা বিষয় শেয়ার করি। এই যে আমাদের ভেহিকেলস এর জন্য অনেক সময় যে আমাদের প্রতি মাসে বা 2 মাস 3 মাস পর পর যে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স করতে হয়, এই রিপেয়ার এন্ড মেইনটেনেন্সটাকে আমরা ভেরিয়েবল কস্ট হিসেবে ধরবো না ফিক্সড কস্ট তা হিসেবে কনসিডার আপনি করব? কেন এটা ফিক্সড কস্ট মনে হলো? স্যার এটা হচ্ছে আমার প্রোডাকশন যদি নাও হয় তাহলে এই এক্সপেন্সটা হবে। ও কোশ্চেনটা হচ্ছে এক্সপেন্স হবে, কিন্তু কত টাকা হবে এটা কি আপনি জানেন? না স্যার, ওভারঅলিং এগুলি অ্যামাউন্টটা তো হলো জানেন। কি রিপ্লেসমেন্টের কাজটা তো কি ডিপেন্ড করবে কি আমার পার্টস এর উপর, তাই না? জি স্যার। আমার কি কি নষ্ট জি স্যার। হলো, কি হলো না হলো এগুলির উপর। সো এটা অবভিয়াসলি ভেরিয়েবল কস্ট। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, এখন আসেন টোটাল ফিক্সড কস্ট ইজ ফিক্সড বাট পার ইউনিট কস্ট ইজ ভেরিয়েবল। কথাটা মানে বুঝছেন? Yes, sir. টোটাল ফিক্সড কস্ট ইজ ফিক্সড
but per unit fixed cost is variable. ধরেন একটা রুমে 40টা চেয়ার আছে, সো আপনি 40 জনকে ট্রেনিং সেন্টার দিতে পারেন, ট্রেনিং এর জন্য অ্যারেঞ্জ করতে পারেন, 40টা সিট আছে। এখন আপনি যে রুমটা ভাড়া নিয়েছেন এটার ভাড়া হলো 80,000 টাকা, ঠিক আছে? তাহলে পার ট্রেনার পার ট্রেনি আপনার কত টাকা করে খরচ হবে? 2000। 2000। 40 জন 80,000 টাকা। এখন নাম্বার অফ পার্সন হয়ে গেল 30, তাহলে পার ট্রেনি আপনার খরচ কত? চেঞ্জ হয়ে যাবে স্যার। কত 2.5 হয়ে গেল? 25-20 জন, তাহলে কত? 4,000 4,000। আমি সেটাই বলেছি, টোটাল কস্ট ইজ ফিক্সড, দ্যাট ইজ 40,000, 80,000 ইজ ফিক্সড, but per unit fixed cost is variable up to a relevant range. কথা ক্লিয়ার? জি স্যার। Yes, sir. সেকেন্ড হচ্ছে ভেরিয়েবল কস্ট, যেটা পার ইউনিটে কি ফিক্সড বাট টোটালে কি ভেরিয়েবল, দ্যাট ইজ ভেরিয়েবল কস্ট। লেভেল অফ অ্যাক্টিভিটিতে চেঞ্জের কারণে আমার পার ইউনিট কস্টে কি কোনো চেঞ্জ আসবে না, টোটাল কস্ট কি বাড়তে থাকবে। এক ইউনিটের জন্য আমার 2 টাকা করে খরচ হয়, তাহলে 5 ইউনিটের জন্য কত? 10। যদি 100 ইউনিট হয় 200। Or তার মানে 2 দেখেন পার ইউনিট ভেরিয়েবল কস্ট ইজ ফিক্সড, পার ইউনিট ভেরিয়েবল কস্ট দ্যাট ইজ টাকা 2 ইজ ফিক্সড বাট টোটাল কস্ট ইজ ভেরিয়েবল। ওকে Yes, ওকে, sir. জি স্যার। আন্ডারস্ট্যান্ড? লাগবে না থাক, সরি আমি একটু পানি খেয়ে নিয়েছি। ঠিক আছে। ওকে, Yes, sir. আমি কোথায় ছিলাম? ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট না, আমি একটু আবার আমার লেকচার শিটে যাই। এমআই কি কঠিন? এমআই এর কোশ্চেন অনেক কঠিন স্যার। এই যে মাইন্ডসেট, এটা আমি চেঞ্জ করতে পারতেছি না। স্যার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর থেকে কঠিন। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর আপনি কি পড়ছেন বলেন তো? এই যে বললেন একটা কথা, হ্যাঁ স্যার এখন পর্যন্ত 4টা ক্লাস করছি, বাট ওইগুলা তুলনামূলক ইজি লাগছে, এটা একটু টাফ স্যার। মানে আমার এই টপিকটা টাফ, তাই তো? স্যার আপনারটা না, মানে এই সাবজেক্টটাই টাফ। আপনার কোনটা সহজ লেগেছে বলেন তো? স্যার ওই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ও ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সহজ তাই না? জি স্যার, বাট এটার ম্যাথ গুলা শুনেন, এমআই সবার আগে আপনার সবার আগে পাস করে এমআই, ঠিক স্যার। আছে? এমআই পড়ে আমার একটু মাইক্রো ইকোনমিক্স এর মতো লাগতেছে। মাইক্রো ইকোনমিক্স আপনি কই পড়েছেন? স্যার বিবিএ তে ফার্স্ট ইয়ারে মাইক্রো ছিল। ইকোনমিক্সে কি পড়েছেন বলেন? সেই যে যেটা আপনার গ্রাফগুলা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এ পেয়েছিলাম। আরে দোত, ওইটা কি গ্রাফ আর এইটা কি গ্রাফ? স্যার এটা হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর একটা পার্ট, কারণ আমার ভার্সিটিতে অবভিয়াসলি ক্লাস, এটা হলো টোটালি ম্যানেজারাল অ্যাকাউন্টিং এর পার্ট, নট বিকজ স্যার ইকোনমিক্স এর আমার পার্ট। ভার্সিটি কোর্সের সাথে এই ফুল টপিকটা মিলে গেছে। হ্যাঁ, তাহলে তো আপনি ফার্স্ট চান্সেই পাস করবেন। বাট স্যার আমি এবছর এক্সামটা দিব না এটা। কেন দিবেন না? কোনটা দিবেন?
স্যার এমআই অ্যাকচুয়ালি আমার ভার্সিটিতে যদি ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং আমি ভালো একটা গ্রেড করতে পারি, এটা আমার অটো পাস হয়ে যাবে। তাই ভালো একটা গ্রেড বলতে কোনটা, কত? স্যার 3.5 মানে 3.25 B+, যেটা আমাদের ভার্সিটিতে কাউন্ট করা হয় বলেছে। কোন বাট ভার্সিটি? ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তো ওইখানে যদি আপনি 3.25 পান, তাহলে এটা আপনি এখানে ওয়েভার পাবেন। জি স্যার। তাই এরকম কিছু নাকি? স্যার কিছু ইউনিভার্সিটিকে ওয়েভার দিছে স্যার। আচ্ছা, তা স্যার আপনারা আমরা অবাক। তিনটাতে ঢাকা পাই। ঢাকা ইউনিভার্সিটি আছে, জগন্নাথ আছে, জাহাঙ্গীরনগর আছে, ব্র্যাক আছে, নর্থ সাউথ আছে, এবং পাবলিক ইউনিভার্সিটি অন্যান্য গুলো নাই স্যার। ঢাকা ইউনিভার্সিটি দিলে কেন? এটা তো একটা কোচিং সেন্টার, তাই না? হুম? যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেগুলো আছে স্যার সেগুলো দেয়নি। ওই যে কি জানি কোন এক মন্ত্রী নাকি বলছে ঢাকা ইউনিভার্সিটি হলো একটা কোচিং সেন্টার, আর বাকি ববি হাজ্জাজ হইলো স্যার, ববি হাজ্জাজ। সরি হ্যাঁ, সরি। ববি হাজ্জাদ বলছে। ব্র্যাক নর্থ সাউথ হচ্ছে উঁচু রিসার্চ করে। যাই হোক, আমরা ওইদিকে না যাই। পলিটিক্স ইজ পলিটিক্স। এটা যদি হয় পলিটিক্যাল স্টেটমেন্ট, দ্যাটস রাইট, ঠিক আছে। আর যদি পলিটিক্যাল স্টেটমেন্ট না হয়, তাহলে তো বলার কিছু নেই। ওকে, আমরা পড়ছিলাম গ্রাফ। এখানে দুইটা গ্রাফ বলা আছে, বলেন তো কোনটা কি? এটা হচ্ছে টোটাল টোটাল রিলেভেন্ট রেঞ্জ প্রথমটা, আর এটা হলো পার ইউনিট। দেখেন লেভেল অফ অ্যাক্টিভিটি, ধরুন 40 জন স্টুডেন্ট হলে কি পার ইউনিট খরচ আস্তে আস্তে বাড়তে থাকবে। আর একজন স্টুডেন্ট যদি হয় তাহলে হলো 80,000 টাকা। যখন 20 জন স্টুডেন্ট হবে তখন 4,000 টাকা, মানে আস্তে আস্তে কমতে থাকবে। যখন 40 জন স্টুডেন্ট হবে তখন হলো 2,000 টাকা। এটা হলো সবচেয়ে লোয়েস্ট। এই কারণে 40 পর্যন্ত হচ্ছে কি সবচেয়ে লোয়েস্ট হবে, এই রেঞ্জ পর্যন্ত। এর নিচে তো আর নামবে না। যখন 41 জন হয়ে যাবে তখন আবার কি আরেকটা রুম ভাড়া করতে হবে, রেঞ্জের বাইরে চলে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আর এখানে এই যে 80,000 টাকা খরচ, এটাকে স্ট্রেট বলা হচ্ছে ফিক্সড কস্ট। একজন স্টুডেন্ট হোক 80,000 টাকা, 40 জন স্টুডেন্ট হোক 80,000 টাকা দিতেই হবে। এর টোটাল কস্ট হলো 80,000 টাকা। এই কারণে এটাকে স্ট্রেট বলা হচ্ছে। ফার্স্টটা হলো টোটাল হিসাবে, আর সেকেন্ডটা যেটা সেটা হলো পার ইউনিট খরচ হিসাবে। ঠিক একইভাবে ভেরিয়েবল কস্ট, পার ইউনিটে ভেরিয়েবল কস্ট ফিক্সড। এই পরেরটা হচ্ছে পার ইউনিট বেসিস। আর টোটালে হলো কি, এক ইউনিটের জন্য 2,000 হয়, 2 ইউনিটের জন্য 4,000, 4 এর জন্য 8,000, 8 এর জন্য 16,000, 20 এর জন্য 40,000। দেখেন আস্তে আস্তে টোটাল কস্ট এগুলো বাড়তেই থাকবে, এই কারণে উপর দিকে উঠেছে। ঠিক আছে, আর এখানে স্ট্রেট পার ইউনিটে স্ট্রেট গেছে। এই তারপরে স্টেপ কস্ট অথবা সেমি ফিক্সড কস্ট, এটা হলো একটা রেঞ্জ পর্যন্ত ফিক্সড, তারপরে আবার আরেকটা রেঞ্জ ফিক্সড। যেমন ট্যাক্স রেট, প্রথম 3.5 লাখের জন্য নীল। এবারের প্রপোজ কত আমি জানি না, 4 লাখ মনে হয়, 4 লাখ নীল। তারপরের 1 লাখের জন্য 5%, 10%, এরকম ভাবে একটা রেঞ্জের জন্য কিন্তু আপনার খরচগুলি হবে। ইলেকট্রিক মিটার, প্রথমে 100 জন্য এত, পরবর্তী 200 জন্য এত, পরবর্তী 300 জন্য এত, এরকম ভাবে রেঞ্জ দেওয়া আছে। রেঞ্জ যেটা দেওয়া থাকবে সেটাকে বলা হচ্ছে স্টেপ ফিক্সড অথবা সেমি ফিক্সড কস্ট। সেমি ভেরিয়েবল কস্ট, একটা পোরশন ভেরিয়েবল কস্ট আর একটা পোরশন ফিক্সড কস্ট, বাকিটুকু হচ্ছে কি ভেরিয়েবল কস্ট। যেমন সেলস পারসনদের স্যালারি, পার মাসে তারা একটা ফিক্সড স্যালারি পেয়ে থাকে, আর অন্যান্য যে সেলস এর উপর বাকিটুকু কি একটা কমিশন হিসেবে পায়। যেটা ফিক্সড পায় সেটাকে ফিক্সড কস্ট বলা হচ্ছে, আর সেলস এর উপর যেটা কমিশন পাচ্ছে সেটাকে বলা হচ্ছে কি সেমি ভেরিয়েবল কস্ট। এই পর্যন্ত হচ্ছে ফিক্সড, তারপরে উপরটুকু যেটা সেটা হচ্ছে কি ভেরিয়েবল, এটাকে বলা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। এই কারো কোনো কনফিউশন? এনি কনফিউশন? না স্যার। এনি কোশ্চেন? বলেন। কোনো কোশ্চেন আছে? ক্যান ইউ হিয়ার মি?
আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, আমরা শুনতেছি। জি স্যার। জি স্যার শোনা যায়। তাহলে কারো কোনো ফিডব্যাক নাই কেন? আমি যা বলেছি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা? জি স্যার বুঝেছি। জি স্যার। ওকে, বইয়ে দেখি আবার কি আছে। ফিক্সড কস্ট গেল, ভেরিয়েবল কস্ট গেল, তারপরে হলো সেমি ভেরিয়েবল কস্ট। ওকে, এখানে একটা ইয়ে আছে, ইন্টারেক্টিভ কোশ্চেন আছে, দেখেন তো কোনটা কি বলেন। টেলিফোন বিল বলেন। টেলিফোন বিল স্যার এটা ফিক্সড ভেরিয়েবল না, কস্ট, ভেরিয়েবল। ভেরিয়েবল কস্ট স্যার। কোনটা? স্যার এটা ভ্যারিয়েবল কস্ট টেলিফোন বিল। স্যার টেলিফোন Telephone- বিল সেমি ভেরিয়েবল। সেমি ভেরিয়েবল। কেন সেমি ভেরিয়েবল? এখানে স্যার একটা পোর্শন এখানে পর্যন্ত স্যার ফিক্সড range দিতে আছে। হয়, তারপর ইয়েস, প্রতি মাসে একটা কারেন্ট ফিক্সড চার্জ আছে, তারপরে হলো নাম্বার অফ কলের উপর ডিপেন্ড করবে। সো রাইট, সেমি ভেরিয়েবল কস্ট। অ্যানুয়াল স্যালারি অফ দা চিফ অ্যাকাউন্টেন্ট, ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট স্যার। cost of material used to pack 20 units of product X into a box, ভ্যারিয়েবল ভেরিয়েবল কস্ট। কস্ট স্যার। ভেরিয়েবল কস্ট। variable cost। এই তো শেষ। relevant range, সেটাও ধরে নিলাম আপনারা। activity levels, fill on the blanks using the all right stay the same. এর দরকার নাই এটা। cost behavioral graph, এটা বলেন। interactive question 4। হ্যাঁ, গান গাচ্ছেন কে? বলেন। 4, there are 4 scratches below in each in case the vertical axis relate to total cost and the horizontal axis to activity level. horizontal মানে কোনটা? লেফট, মানে যেটা ডাউন দা ওয়ার্ড আছে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি আপনার হরাইজন্টাল। আর ভার্টিক্যাল কোনটা? ভার্টিক্যাল যেটা হচ্ছে কি আপনার উপর লম্বা। নিচে আছে, সেটাকে বলা হচ্ছে কি লম্বা লম্বি আছে। এখন এক নম্বরে যেটা আছে একটা পোরশন ফিক্সড, তারপরে কি এটা কি কি ধরনের বলেন? স্যার সেমি ভ্যারিয়েবল এটা। আচ্ছা, এখানে রিকোয়ারমেন্ট কি বলেছে? ম্যাচ the graph to the listed item of expenses below by writing the relevant graph number in the box divided each. আচ্ছা, নিচে মনে আছে electricity bill, a standing charge of each period plus a charge for each unit of electricity consumed. এটা কোনটা? 1 2 3 4 এটা 3 স্যার। ইলেকট্রিসিটি 3 বিল। নাম্বার 3 স্যার। আমার কাছে তো মনে হচ্ছে 1 নাম্বার, এটা 3 নাম্বার কেন হবে? জি স্যার এটা তো 1 নাম্বার হবে। কারণ সেমি ভেরিয়েবল একটু আগে পড়ছেন না, তাহলে জি সেমি স্যার। ভেরিয়েবল হলে অবভিয়াসলি 1 নাম্বার হবে এটা। সো 1 জি নাম্বার স্যার। আনসার। সুপারভাইজারি লেবার হুইচ ইজ পেইড অ্যাজ এ মান্থলি স্যালারি, মান্থলি স্যালারি পেমেন্ট করা হচ্ছে, এটা 4 তাহলে নাম্বার কোনটা স্যার। হবে? কোনটা? 4 নাম্বার। 4 4 নাম্বার নাম্বার। গ্রাফ। ওকে, Fixed. 4। সেলস কমিশন হুইচ অ্যামাউন্ট টু 2% অফ সেলস রেভিনিউ, এটা কোনটা 2 স্যার। বলেন? স্যার এটা Sir, two- ভ্যারিয়েবল কস্ট না? ভেরিয়েবল কস্ট, ফুললি জি স্যার ভেরিয়েবল, 2 তাহলে কোনটা নাম্বারটা হবে? হবে তাহলে। 2 স্যার এটা। 2 2 নাম্বার। নাম্বার। ওকে, তারপরে মেশিন রেন্টাল কস্ট অফ এ সিঙ্গেল আইটেম অফ ইকুইপমেন্ট, দ্য রেন্টাল এগ্রিমেন্ট ইজ দ্যাট টাকা 10 শুড বি পেইড ফর এভরি মেশিন আওয়ার
work each month subject to a maximum monthly charge of 480 বলেন স্যার এটা সেমি ভেরিয়েবল। কোনটা হবে স্যার 1 নাম্বারটা। দেখেন প্রথম কিন্তু এটা ভেরিয়েবল প্রথম ভেরিয়েবল লাস্টে জি গিয়ে স্যার, ফিক্সড হয়ে গেছে লাস্টে তাহলে যে কোনটা একটা হবে রিকোয়ারমেন্ট দিয়ে হ্যাঁ দিছে, তাহলে সেটা কোনটা সেমি হবে স্যার প্রথমে ভেরিয়েবল। ভেরিয়েবল এটা এই যে নাম্বার দেখেন প্রথমে ভেরিয়েবল 1 নাম্বার। 3 নাম্বারটা দেখেন এটা 3 নাম্বার প্রথমে ভেরিয়েবল তারপরে ফিক্সড সো এটা নাম্বার 3 ওকে জি স্যার। লাস্ট ওয়ান এর তো বোঝাই যাচ্ছে বলেন ফটোকপি স্যার রেন্টাল 4 কস্ট রেন্টাল কস্ট এটা হলো 1 নম্বর প্রথমটা স্যার 80 টাকা হলো স্যার ফিক্সড এটা 4 তারপরেরটুকু ভেরিয়েবল কোনটা 1 নম্বর স্যার 1 নাম্বার রাইট অ্যানসার 1 নাম্বার সো শেষ হলো এটা অ্যাকাউন্টিং ফর কন্ট্রোল cost classification for control responsibility accounting কি রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং ঠিক আছে দেখেন ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস ডিভিশন এটার চিফ কে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস ডিভিশনের চিফ কে সিএফও সিএফও অফ দ্য কোম্পানি সো ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস ডিভিশনের সমস্ত খরচ কি এটার জন্য রেসপন্সিবল হচ্ছে সিএফও অফ দ্য কোম্পানি সো উনার এরিয়ার যে খরচ এটার জন্য উনি রেসপন্সিবল উনি এটার জন্য জবাবদিহি করবে সো উনার এরিয়ার জন্য উনি রেসপন্সিবল তারপরে ধরেন আরএসএম আছে এরিয়া ম্যানেজার আছে আরএসএম হলো ধরেন নরসিংদী ডিস্ট্রিক্ট এটার আন্ডারে ধরেন 5টা থানা অথবা 6টা থানা এই 6টা থানায় 6 জন এরিয়া ম্যানেজার প্রত্যেকটা থানার জন্য যে পার্সন আছে ওই খরচ ওই এলাকার খরচের জন্য কিন্তু সেই রেসপন্সিবল আবার যখন আরএসএম বলবো আরএসএম কতটুকুর জন্য রেসপন্সিবল আরএসএম হলো টোটাল নরসিংদীর জন্য কি রেসপন্সিবল সো আরএসএম এর যে টোটাল খরচটা টোটাল নরসিংদীর জন্য যদি আমরা বলি যে কে জবাবদিহি করবে ইট উইল বি দা আরএসএম যখন আমরা কোন পার্টিকুলার থানার কথা বলবো তখন কি একজন এরিয়া ম্যানেজার কি ওই পার্টিকুলার থানার জন্য রেসপন্সিবল হবে সো এরকম এরিয়া অনুযায়ী কি ভাগ করে যদি কোনো আমরা কোনো অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করি সেটাকে বলা হচ্ছে কি আপনার রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং ওকে জি স্যার। তারপরে আসেন কন্ট্রোলেবল কস্ট এন্ড আনকন্ট্রোলেবল কস্ট ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভের কারণে যদি কোনো খরচ আমরা কন্ট্রোল করতে পারি দ্যাট ইজ কন্ট্রোলেবল কস্ট যেমন হচ্ছে কি এমপ্লয়ীদের স্যালারি এমপ্লয়ীদের ওভারটাইম এগুলি ম্যানেজমেন্ট ডিসিশনের উপর ডিপেন্ড করে বাট যেগুলো ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ অথবা ডিসিশনের উপর ডিপেন্ড করে না সেটাকে বলা হচ্ছে কি আনকন্ট্রোলেবল কস্ট লাইক ইলেকট্রিসিটি কস্ট এটা গভর্নমেন্টের ডিসিশনের উপর ডিপেন্ড করে ইউটিলিটি কস্ট গভর্নমেন্টের ডিসিশনের উপর
ফুয়েল কস্ট গভর্নমেন্টের ডিসিশনের উপর, ঠিক আছে? এগুলি কখনো কি কন্ট্রোলেবল কস্ট না, এগুলি আনকন্ট্রোলেবল কস্ট। ইনডাইরেক্ট রেট আনকন্ট্রোলেবল কস্ট, ঠিক আছে? সো যে সমস্ত খরচগুলি ম্যানেজমেন্টের ডিসিশনের কারণে কন্ট্রোল হয়, দ্যাট ইজ কন্ট্রোলেবল কস্ট। আর যেগুলো ম্যানেজমেন্ট ডিসিশন অথবা ইনিশিয়েশনের উপর ডিপেন্ড করে না, সেগুলোকে আনকন্ট্রোলেবল কস্ট বলা হয়। এটা নতুন আছে, এথিক্স এন্ড প্রফেশনাল স্কেপটিসিজম, এগুলি আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, এগুলি খুব সহজ। ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার, এগুলো অডিটেও আছে। হ্যাঁ, কনফিডেন্সিয়ালিটি, প্রফেশনাল বিহেভিয়ার, এই ট্রেড এন্ড সেফগার্ড, এগুলি কি, এগুলি যা হালকা একটু দেখে নেবেন। সাস্টেনেবিলিটি, গভর্নেন্স এন্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি, এগুলি তেমন কিছু না, আপনারা যা হালকা দেখে নেবেন। এই তো, এই হচ্ছে চ্যাপ্টার 1, এর বাইরে আর কিছু নাই, আমি মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো ফার্স্ট চ্যাপ্টার কি বুঝিয়েছি আমরা? জি স্যার। জি স্যার। সো আমরা শেষ করতে পারি আজকে এই চ্যাপ্টার। আমরা পরবর্তী আরেকটা চ্যাপ্টার পড়ি। একটু কি আপনাদের কোনো ব্রেক নেওয়া দরকার আছে? জি স্যার। জি স্যার। তাহলে 15 মিনিটস ব্রেক, তারপর আমি আরেকটা চ্যাপ্টার শেষ ধরবো, যা পড়াইতে পারি। ওকে, ওকে স্যার। ঠিক আছে।